আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাইফুল একাডেমিতে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মাহফুজুর রহমান মিরাজ। আমি পড়াশোনা করছি ঢাকা কলেজে অনার্স থার্ড ইয়ারে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টে। আমি আপনাদের এসএসসি পর্যায়ের বাংলা, বিজিএস, রিলিজন ও আইসিটি ক্লাস নিব এবং তার পাশাপাশি আপনাদের এইচএসসি পর্যায়ের বাংলা ক্লাস নিয়ে থাকব। তো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ বিজিএসের 11তম অধ্যায় অর্থনৈতিক নির্দেশক ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। তো চলুন আমরা আলোচনায় শুরু করি। প্রথমে আমাদের আলাপ আলোচনার বিষয়বস্তু হচ্ছে অর্থনৈতিক নির্দেশক সমূহ। অর্থনৈতিক নির্দেশক সমূহটা কি? অর্থনৈতিক নির্দেশক হচ্ছে জিডিপি, জিএনপি, জিএনআই, পার ক্যাপিটা ইনকাম অর্থাৎ মোট দেশজ উৎপাদন, মোট জাতীয় উৎপাদন, মাথাপিছু আয় এবং জাতীয় আয়, এইগুলোর উপর বিশেষ করে একটা দেশের অর্থনীতির অবস্থা বা অর্থনীতি সম্পর্কে যেখানে আলোচনা করা হয় সেটাকে আমরা বলে থাকি নির্দেশক। অর্থাৎ এই জিডিপি, জিএনপি, পার ক্যাপিটা ইনকাম এইগুলোর মান দ্বারা আমরা কোনো একটা দেশের অর্থনীতির প্রকৃতি অর্থাৎ ওই দেশের অর্থনীতির বা অর্থনৈতিক অবস্থা কেমন সেটা সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। তো আসুন চলেন আমরা শুরু করি। অর্থনৈতিক নির্দেশক কি? তো অর্থনৈতিক নির্দেশক আমাদের বোঝার আগে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে অর্থনীতিটা কি। অর্থনীতি বলতে কি বোঝায়, অর্থনীতি শব্দর অর্থ এবং অর্থনীতি কাকে বলে সেটা নিয়ে। অর্থনীতি অর্থনীতি শব্দটা গ্রিক শব্দ ঐকোমনিয়া শব্দ থেকে এসেছে। অর্থাৎ ঐকোমনিয়া শব্দের অর্থ ছিল গ্রিক শব্দ যেটা হচ্ছে গৃহস্থলী পরিচালনা অর্থাৎ হাউস হোল্ড ম্যানেজমেন্ট। পরবর্তীতে দেখা যায় গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলে গৃহ পরিচালনা করার বিজ্ঞানী হলো অর্থনীতি অর্থাৎ হাউস হোল্ড ম্যানেজমেন্ট ইজ এ ইকোনমিক্স। বাট সময়ের পরিক্রমায় এবং একই সাথে কালের বিবর্তনে অর্থনীতির সংজ্ঞা বিবর্তিত এবং পরিবর্তিত হচ্ছে। তো বর্তমানে অর্থনীতির সংজ্ঞা যদি আমরা বলি, অর্থনীতিবিদ মার্শাল বলেছেন অর্থনীতি মানুষের দৈনন্দিন সাধারণ কার্যাবলী আলোচনা করে। তাহলে কি বললো? অর্থনীতি মানুষের সাধারণ দৈনন্দিন কার্যাবলী আলোচনা করে। সাধারণ দৈনন্দিন কার্যাবলীর ভিতরে পড়ে আমরা কিভাবে ইনকাম করছি অর্থাৎ আমাদের আয় কিভাবে হচ্ছে, আয়ের উৎস এবং এই আয় করা অর্থ আমরা কিভাবে আমাদের চাহিদা বা আমাদের ভোগ পূরণের জন্য ব্যবহার করছি, এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করে অর্থনীতিতে। তো এবার চলুন আমরা অর্থনৈতিক নির্দেশক সমূহ দেখি। নির্দেশক কি? নির্দেশক যে কোনো দেশের অর্থনীতির অবস্থা জানার জন্য মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি, মোট জাতীয় উৎপাদন জিএনপি, মাথাপিছু আয়, পার ক্যাপিটা ইনকাম জানা প্রয়োজন। অর্থাৎ এই যে পিসিআই, জিএনপি এবং জিডিপি এগুলোর মানের দ্বারা আমরা জানতে পারি একটা দেশের অর্থনৈতিক অবস্থা বা অর্থনীতি কী অবস্থায় রয়েছে এবং অর্থনীতির প্রকৃতি সম্পর্কে। তো আমাদের প্রথম আলোচনার বিষয়বস্তু হচ্ছে মোট জাতীয় উৎপাদন অর্থাৎ গ্রস ন্যাশনাল ইনকাম। তো জিএনপি বলতে কি বোঝাচ্ছে দেখেন, আমরা যদি একটু দেখি, কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের অভ্যন্তরে ও বাহিরে বসবাসরত সকল নাগরিক কর্তৃক উৎপাদিত পণ্য ও সেবার বাজার মূল্যকে মোট জাতীয় উৎপাদন বা জিএনপি বলে থাকি। এখন আসেন উৎপাদিত পণ্য, এখন এই ক্ষেত্রে আসেন পণ্যটা কি? পণ্যটা যদি আমরা বোঝাই, পণ্যর ক্ষেত্রে আমাদের একটু বুঝতে হবে পণ্য বলতে আমরা কোনটা বুঝি। পণ্য বলতে আমরা সেই বস্তুটাকে বুঝি যেটা হচ্ছে ভোক্তা হচ্ছে সর্বশেষ পর্যায়ে কি ব্যবহার করে থাকে বা ভোগ করে থাকে, সেটাকে আমরা বলি পণ্য। আর সেবাটা কি? সেবাটার ক্ষেত্রে সেবা হচ্ছে আমরা যে কোনো একটা সেবা গ্রহণ করে থাকি। যদি এটা আমরা বোঝাই, সাপোজ আমরা যখন নরসুন্দর বা নাপিত যে আছে তার কাছে যখন আমরা যাই, তার কাছে গিয়ে আমরা কি করি? চুল কাটতে যাই। তো এই যে চুল কাটতে আমরা যাচ্ছি, সে আমাদেরকে চুল কেটে দিচ্ছে, তো চুল কাটার বিনিময়ে আমরা তাকে কিছু অর্থ প্রদান করছি বা অর্থ দিচ্ছি। এই যে অর্থ প্রদান করছি বা অর্থ দিচ্ছি, এই যে অর্থ প্রদানের মূল কারণটা কি? সে আমাকে একটা সেবা প্রদান করেছে, যার কারণে আমি কি তাকে অর্থ প্রদান করছি। তো পণ্যর ক্ষেত্রে চূড়ান্ত পণ্য কোনটা? চূড়ান্ত পণ্যের ক্ষেত্রে আমি যদি বোঝাই, একটা শার্টের উদাহরণস্বরূপ আমরা বলছি শার্ট। তো শার্টটা প্রথমে কি হয়? শার্ট তৈরি করতে প্রথমে কি দরকার হয়? কাপড়। কাপড়টা কি থেকে আসে? সুতা থেকে। এবং সুতা কোথা থেকে আসে? সুতা আসে তুলা থেকে। তো এইটার ক্ষেত্রে আমরা যদি দেখি, আমাদের প্রথমে কি করতে হয়? তুলা, অর্থাৎ তুলা থেকে আমরা কি উৎপাদন করি? তুলা থেকে হচ্ছে আমরা সুতা বানাই অর্থাৎ সুতা তৈরি করি, সুতা। তারপরে হচ্ছে এই পাশে সুতা থেকে আমরা কি কাপড় বা ফ্যাব্রিক যেটাই বলি সেটা কি তৈরি করি? কাপড়। এবং কাপড় থেকে পরবর্তীতে হচ্ছে শ্রমিক মজুরি বা শ্রমিক বিভিন্ন ভাবে প্রক্রিয়ার মাধ্যমে কি হয়? একটা শার্ট রূপান্তর বা একটা শার্ট তৈরি করা হয়।
তাহলে আমরা কি বলতে পারি যে ষাটটা যে আমরা পেলাম, অর্থাৎ এই যে তুলা, তুলা থেকে সুতা তৈরি করা হলো এবং সুতা থেকে কাপড়, কাপড় থেকে সার, এই ষাটটাকে আমরা বলি চূড়ান্ত পণ্য বা একটা বলতে পারি এটা হচ্ছে কি ভোক্তা যখন সর্বশেষ পর্যায়ে পৌঁছায়, যেখানে কি ভোক্তা এটা ব্যবহার করে থাকে বা ভোগ করে থাকে। আর সেবার ক্ষেত্রে যদি এবার আসি, সেবার ক্ষেত্রে যে কোনো সেবাই হতে পারে, সেটা হচ্ছে পরিবহনের ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে বোঝাই, সাপোজ ক নামক একজন ব্যক্তি মিরপুর থেকে গুলিস্তান ভ্রমণ করছে। দেখেন তাহলে ক নামক একজন ব্যক্তি কি বলছে, ক নামক একজন ব্যক্তি মিরপুর থেকে গুলিস্তান ভ্রমণ করছে। সে কিসে ভ্রমণ করছে, সে ধরে না লোকাল বাস বা বলতে গেলে পরিবহনে যাচ্ছে বা যাতায়াত করছে। এই যে সে গণপরিবহনে একটা জায়গা থেকে অন্য স্থানে যাতায়াত করছে, এই যাতায়াত করার জন্য তাকে কি গণপরিবহনের কর্তৃপক্ষ বা যে বাসের কন্ডাক্টর আছে তাকে কি কিছু টাকা হচ্ছে কি করছে, সে পে করছে বা ভাড়া প্রদান করছে। এই যে ভাড়া প্রদান করছে এবং একই সাথে সাথে এই গণপরিবহন কি করছে, তাকে এক স্থান থেকে অন্য স্থানে কি নিয়ে যাচ্ছে খুবই সহজে। এই যে নিয়ে যাচ্ছে সহজে, এইটাই হচ্ছে আমরা বলি সেবা। অর্থাৎ সেবার ক্ষেত্রে আপনি বলতে পারেন একজন নাপিত যখন চুল কাটছে, অর্থাৎ সে আমাদের যখন চুল কেটে দিচ্ছে, সে তার জন্য তাকে আমরা যে অর্থটা প্রদান করছি এটা একটা সেবার মূল্য। ঠিক তেমনিভাবে আমরা যখন গণপরিবহনে করে কোথাও যাচ্ছি এক স্থান থেকে অন্য স্থানে, এবং এই গণপরিবহনে যাওয়ার জন্য যে ভাড়াটা প্রদান করছি, ভাড়াটাও কি একটা সেবা। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি জিএনপি কি, জিএনপি বা মোট জাতীয় উৎপাদন কি, তাহলে মোট জাতীয় উৎপাদন হচ্ছে নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরের ভিতরে দেশের অভ্যন্তরে উৎপাদিত ও বাহিরে বসবাসরত সকল নাগরিক কর্তৃক উৎপাদিত পণ্য ও সেবার বাজার মূল্যকে মোট জাতীয় উৎপাদন বলে। তাহলে এবার আসেন জাতীয় উৎপাদন বা জিএনপি কি, আমরা এটা জানলাম। এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় জানার বিষয়বস্তু হচ্ছে জিএনআই, অর্থাৎ মোট জাতীয় আয়। তো একটু দেখি এখানে উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা কি বলতে পারি। মোট জাতীয় উৎপাদন নির্দিষ্ট সময়, সাধারণত কি মোট জাতীয় উৎপাদন বা জিএনপি 1 বছরের ভিতরে কি গণনা বা কাউন্টেবল করা হয়। আর সব সময় জিএনপির ক্ষেত্রে কি হয়, চলতি বছর, অর্থাৎ মোট জাতীয় উৎপাদন সব সময় কি চলতি বছর, অর্থাৎ রানিং ইয়ারেরটা কি কাউন্ট করা হয়। তো কি বলছে, শুধু চলতি বছর উৎপাদন এতে অন্তর্ভুক্ত করা হবে। 3, বিদেশে অবস্থানরত দেশের নাগরিকদের জাতীয় আয় অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে কি বলছে, জিএনপি এবং জিডিপির ভিতর, অর্থাৎ মোট জাতীয় উৎপাদন এবং মোট দেশজ উৎপাদনের ভিতর পার্থক্যটা কোথায়। মোট জাতীয় উৎপাদন এবং মোট দেশজ উৎপাদনের ভিতর পার্থক্য হচ্ছে দেশের অভ্যন্তরে যে সকল বিদেশি নাগরিকরা আছে তাদের ইনকাম, অর্থাৎ এইখানে বুঝতে হবে জিডিপির ক্ষেত্রে কি হচ্ছে, জিডিপির ক্ষেত্রে দেশের অভ্যন্তরে বসবাস করছে যারা, তাদের উৎপাদিত পণ্য সেবার ইনকাম বা মূল্য, তার সাথে হচ্ছে এই দেশেরই বলতে গেলে দেশে অবস্থানকারী যে বিদেশি নাগরিক আছে তাদের আয়ের যোগফল হচ্ছে জিডিপি। বাট জিএনপির ক্ষেত্রে কোথায় পার্থক্য, জিএনপির ক্ষেত্রে হচ্ছে দেশের অভ্যন্তরে বসবাস করা নাগরিকের বা দেশের অভ্যন্তরে বসবাসরত নাগরিকের উৎপাদিত পণ্য সেবার মূল্য যোগ, একই সাথে সাথে এই ধরেন দেশের যেই নাগরিকরা বিদেশ অবস্থান করছে এবং বিদেশ থেকে যারা হচ্ছে রেমিটেন্স পাঠাচ্ছে বা টাকা পাঠাচ্ছে, অর্থ পাঠাচ্ছে, সেইটার হচ্ছে তাদের এই যে বিদেশ অবস্থানরত নাগরিকের আয় যোগ হচ্ছে মোট দেশের জনগণের উৎপাদিত পণ্য সেবার আয়, এই দুটো যোগ করলে যেই সমষ্টি পাই সেটাকে আমরা বলি জিএনপি। তাহলে কি বলছে, বিদেশ অবস্থানরত দেশের নাগরিকদের আয় অন্তর্ভুক্ত করতে হবে। 4, জিএনপির ভিতরে আমরা কোনগুলো বা মোট দেশজ উৎপাদনের ক্ষেত্রে, মোট জাতীয় উৎপাদনের ক্ষেত্রে আমরা কোনগুলোকে ইনক্লুড করবো এবং কোনগুলোকে ইনক্লুড করবো না, এটা হচ্ছে আমাদের জানতে হবে। বেআইনি কার্যকলাপ থেকে উৎপাদিত পণ্য ও সেবা এখানে আসবে না, অর্থাৎ আইনগতভাবে বৈধ যেই সকল পণ্য আছে, যে সকল পণ্য আছে সেইগুলোকে হচ্ছে কি কাউন্টেবল, অর্থাৎ বেআইনিভাবে বা আইনগতভাবে বৈধ না যে সকল পণ্য সেগুলো কি হবে না, কাউন্টেবল হবে না। অর্থাৎ এই বেআইনিভাবে উৎপাদিত যে কোনো পণ্য বা সেবার মূল্য কি জিএনপি বা মোট জাতীয় উৎপাদনে কি কাউন্টেবল না। তো এবার আসেন জাতীয় উৎপাদন, মোট জাতীয় উৎপাদন দেখলাম। এবার আসেন মোট জাতীয় উৎপাদনের পরে দেখলাম
গ্রস ন্যাশনাল ইনকাম, বা এখানে আমি বলছি মোট জাতীয় উৎপাদন। কেন আমি বললাম মোট জাতীয় উৎপাদন গ্রস ন্যাশনাল ইনকামকে, আমি আবার একটু বলে দিই আপনাদের সুবিধার্থে আলোচনার। সরল অর্থনীতিতে মোট জাতীয় উৎপাদন অর্থাৎ জিএনপি ইজ ইকুয়ালস টু জিএনআই। তাহলে কি বোঝাচ্ছে? সরল অর্থনীতিতে মোট জাতীয় উৎপাদন এবং মোট কি বলছে জাতীয় আয় কি হয়? সমান হয়। তাহলে এখানে কি বলতে পারি? সরল অর্থনীতিতে জিএনপি ইজ ইকুয়ালস টু জিএনআই। তাহলে আমরা বলতে পারি মোট জাতীয় উৎপাদন সমান সমান কি? মোট জাতীয় আয়। এটা সরল অর্থনীতির ক্ষেত্রে। এই কারণে আমরা এখানে কি বলছি? মোট জাতীয় উৎপাদনকে গ্রস ন্যাশনাল ইনকাম হিসেবে ইন্ডিকেট করেছি। যাই হোক, এবার দেখেন মোট জাতীয় আয় কি? মোট জাতীয় আয়ের ক্ষেত্রে কি বলছে? অধ্যাপক রেগান ও থমাসের মতে কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা কোনো অর্থনীতিতে উৎপাদিত হয় তার সামগ্রিক অর্থমূল্যকে মোট জাতীয় উৎপাদন বা জাতীয় আয় বলে। তো এখানে কি বলছে? কোনো একটা নির্দিষ্ট অর্থাৎ এক বছরের ভিতরে কি হবে? এক বছরের ভিতরে তার চূড়ান্ত পণ্য বা যেই উৎপাদিত পণ্য আছে তার, এবং একই সাথে যে সেবা, এই সেবার যেই মূল্য অর্থাৎ আর্থিক মূল্য মানি ভ্যালু, এই মানি ভ্যালুর যোগফল বা সমষ্টিকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি মোট জাতীয় উৎপাদন বা জিএনআই। তাহলে মোট জাতীয় উৎপাদনকে আমরা কি বলতে পারি সংক্ষেপে? জিএনআই। তো আমরা মোট জাতীয় উৎপাদন সম্পর্কে জানলাম। এরপরে আসেন আমাদের দ্বিতীয় আলোচনার বিষয়বস্তু, মোট জাতীয় উৎপাদন পরিমাপ। মোট জাতীয় উৎপাদন পরিমাপের পদ্ধতি মেইনলি তিনটি রয়েছে। তো এখন দেখেন কি বলছে? মোট জাতীয় উৎপাদন পরিমাপের তিনটি পদ্ধতির ক্ষেত্রে কি কি আছে? এক, প্রথমত উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি। তো এই তিনটা পদ্ধতিতেই আমরা কি জিএনপি বের করতে পারি। অর্থাৎ জিএনপি বের করার তিনটা ওয়ে আছে বা তিনটা পদ্ধতি আছে। একটা উৎপাদন পদ্ধতি, একটা আয় পদ্ধতি, একটা ব্যয় পদ্ধতি। তাহলে জিএনপি বের করার সিস্টেমের ক্ষেত্রে তিনটা পদ্ধতি আছে। তাহলে আমরা তিনটা পদ্ধতির ভিতরে প্রথম পদ্ধতি যেটা উৎপাদন পদ্ধতি, আমরা উৎপাদন পদ্ধতি সম্পর্কে আলোচনা করি। আসে হ্যাঁ, উৎপাদন পদ্ধতি। আচ্ছা, উৎপাদন পদ্ধতির ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, উৎপাদন পদ্ধতিতে বলেছে, উৎপাদন পদ্ধতিতে প্রথমত একটি নির্দিষ্ট সময়, সাধারণত এক বছরের কথাই বলা হয়, সাধারণত এক বছরে একটি দেশের জনগণের দ্বারা যে চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্য হিসাব করে মোট জাতীয় উৎপাদন জিএনপি নির্ণয় করা যায়। এখন দেখেন জিএনপির ক্ষেত্রে এখানে কি বলছে? উৎপাদন পদ্ধতি অনুসারে একটি দেশের নির্দিষ্ট সময়, সাধারণত এক বছরের ভিতরে চূড়ান্ত পণ্য এবং কি সেবা সামগ্রীর আর্থিক মূল্যকে হিসাব করে তার তাকেই আমরা কি বলি? মোট জাতীয় উৎপাদন। এখন এখানে আমরা জিএনপি সূত্র জানবো। জিএনপি সূত্রের ক্ষেত্রে কি বলছে? জিএনপি ইজ ইকুয়ালস টু, এখানে বলে দিচ্ছে দেখেন, জিএনপি ইজ ইকুয়ালস টু জিডিপি প্লাস এক্স মাইনাস এম। তাহলে কি বলছে? জিএনপি ইজ ইকুয়ালস টু জিডিপি প্লাস এক্স মাইনাস এম। এক্স মাইনাস এমটাকে এখানে কি হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে? নিট রপ্তানি আয়। নিট রপ্তানি আয় কি? এটা হচ্ছে আমাদের একটু বুঝতে হবে। নিট রপ্তানি আয় বলতে এখানে এক্সটা দেখেন, এক্স এর একটা পরিচয় আছে এবং এম এরও একটা পরিচয় আছে। তো এক্স এর পরিচয়টা কি জানেন? এক্স এর পরিচয়টা হচ্ছে এই যে দেশের নাগরিক যারা বিদেশ অবস্থান করছে তারা যে অর্থটা পাঠাচ্ছে সেই অর্থটা হচ্ছে কি এক্স দ্বারা নির্দেশ করা হয়। তাহলে এক্সটা কি? তাহলে এটাকে আমরা বলতে পারি রেমিটেন্স। তাহলে নাগরিকদের তাহলে এক্সটার পরিচয় কি? এক্স এর পরিচয় হচ্ছে নাগরিকদের রেমিটেন্স, অর্থাৎ বিদেশে অবস্থানকারী যে নাগরিক আছে তাদের রেমিটেন্স বা তাদের যে আয়। এবং এমটা দ্বারা কি বোঝাচ্ছে? এই যে আমাদের দেশে বসবাস বা দেশে অবস্থানকারী যারা বিদেশি নাগরিক আছে তাদের আয়, অর্থাৎ দেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের আয়। দেশে অবস্থানকারী
দেশে অবস্থানকারী বিদেশি তাহলে নিট রপ্তানি আয় বলতে কি বোঝাচ্ছে? নিট রপ্তানি আয় বলতে বোঝাচ্ছে এক্স। এক্স মানে হচ্ছে নাগরিকদের রেমিটেন্স, অর্থাৎ বিদেশে অবস্থানকারী যে নাগরিক তাদের রেমিটেন্স বা তাদের আয়, এবং এম দ্বারা বোঝাচ্ছে দেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের আয়। তাহলে আমরা জিএনপি সূত্র বা জিএনপির থিওরি অনুসারে আমরা বলতে পারি জিএনপি ইজ ইকুয়ালস টু জিডিপি প্লাস এক্স মাইনাস এম। তো এক্স মাইনাস এমকে আমরা একটা নামে ডাকি বা একটা নামে হচ্ছে অভিহিত করে থাকি, সেটাকে আমরা কি বলি? নিট রপ্তানি আয়। তাহলে নিট রপ্তানি আয় বলতে কি বোঝাচ্ছে? নিট রপ্তানি আয় বলতে বোঝাচ্ছে নাগরিকদের রেমিটেন্স, অর্থাৎ দেশের নাগরিক যারা বিদেশে অবস্থান করছে তারা যে অর্থটা উপার্জন করছে এবং এই অর্থটা যখন দেশে পাঠাচ্ছে সেটাকে আমরা এক্স দ্বারা আইডেন্টিফাই করছি, এবং এম দ্বারা আমরা কি আইডেন্টিফাই করছি? এই দেশে বা দেশে অবস্থানকারী বিদেশি নাগরিক যারা আছে তাদের আয়। তাহলে এটাকে আমরা বলছি সংক্ষেপে কি? নিট জাতীয় আয়, নিট রপ্তানি আয়। দ্বিতীয় পদ্ধতি ব্যয় পদ্ধতি অনুসারে। দেখেন ব্যয় পদ্ধতি অনুসারে হচ্ছে আমাদের একটু বিষয় বুঝতে হবে। ব্যয় পদ্ধতি অনুসারে উৎপাদনের সকল উপকরণের আয় যোগ করলে, তাহলে উৎপাদনের উপকরণ কি? উৎপাদনের উপকরণটা আমাদের একটু বুঝতে হবে। উৎপাদনের জন্য উপকরণ হিসেবে আমাদের যেগুলো দরকার হয় সেগুলো হচ্ছে, আমি বলে দিই যদি, সেগুলো হচ্ছে ভূমি, কি কি? ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। অর্থাৎ এই যে উৎপাদনের উপকরণ, অর্থাৎ উৎপাদনের উপকরণ হিসেবে আমরা জানবো চারটি বিষয় বা চারটি উপকরণ হিসেবে কাউন্ট করা হয়। একটা হচ্ছে কি? ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এই যে ভূমি হতে যে আয়টা হচ্ছে সেই আয়টাকে আমরা বলে থাকি খাজনা, অর্থাৎ এটাকে ট্যাক্স বা খাজনা একটা বললে হয়। যেহেতু এখানে খাজনা বলা আছে তাহলে কি? খাজনা। শ্রম, শ্রমের ক্ষেত্রে কি? শ্রমের ক্ষেত্রে আমরা যখন কোনো একটা পণ্য উৎপাদন করি তো পণ্য উৎপাদনের জন্য আমাদের শ্রমিকের প্রয়োজন এবং শ্রমিককে আমাদের মজুরি দিতে হয়। তাহলে এইখানে শ্রমের ক্ষেত্রে কি হবে? শ্রম থেকে যে আয় হবে বা যেটা হয় সেটাকে আমরা কি বলি? মজুরি। এবং মূলধন, মূলধনটা কি? মূলধন হচ্ছে আমরা কোনো একটা পণ্য উৎপাদনের ক্ষেত্রে আমাদের কি অর্থের দরকার, অর্থাৎ যে পণ্যটা উৎপাদন করবো তার জন্য তো অবশ্যই টাকা বা অর্থের দরকার। সেই মূলধনটাকে আমরা বলতেছি এখানে সুদ হিসেবে, অর্থাৎ মূলধনের আয় কি? এই যে মূলধনটা আমরা যখন নিচ্ছি বা কোথা থেকে কোনো একটা উৎস থেকে গ্রহণ করছি তখন তাকে কি কিছু সুদ বা কিছু কি অতিরিক্ত টাকা পে করছি, এটাকে আমরা সুদ হিসেবে কাউন্ট করতেছি। তো এখানে কি বলছে? সুদ। তাহলে কি হবে? সুদ। ও এবার আসেন, তারপর হচ্ছে কি বলছে? সংগঠন। সংগঠন থেকে হচ্ছে আপনার মুনাফা। আমরা যে একটা পণ্য উৎপাদন করছি এবং পণ্যটি বাজারে বিক্রয় করছি, বিক্রয় করলে কি আমাদের কিছুটা লভ্যাংশ বা লাভ বা প্রফিট হচ্ছে, এই লাভটা হচ্ছে এইটাকে আমরা কি বলতেছি? এটাকে বলতেছি মুনাফা। কি? মুনাফা। তাহলে এই ক্ষেত্রে কি বলছে? আয় পদ্ধতি অনুসারে তাহলে আমরা কিভাবে মোট জাতীয় উৎপাদন বা জিএনপি বের করতে পারি? আয় পদ্ধতি অনুসারে আমরা মোট জাতীয় উৎপাদন বা জিএনপি বের করতে পারি হচ্ছে খাজনা যোগ মজুরি যোগ সুদ যোগ মুনাফা। এই ক্ষেত্রে আমরা জাতীয় আয় বা জিএনপি বের করতে গেলে কি করা যায়? তাহলে বলতে পারি খাজনা যোগ মজুরি যোগ সুদ যোগ মুনাফা। তাহলে এই যোগ করলে যেই আমরা অর্থটা পাবো বা যেই মূল্যটা পাবো সেটাকে হচ্ছে আমরা কি বলতে পারি? জাতীয় আয় বা জিএনপি বা মোট জাতীয় উৎপাদন। তো এছাড়াও আরও এক্সট্রা অতিরিক্ত ডিটেল স্বরূপ বলে দেওয়া আছে এখানে। দেখেন অন্যদিকে, অর্থাৎ এটা হচ্ছে কি বলছে? অন্যদিকে ব্যক্তিগত আয়ের মধ্যে যদি হস্তান্তর পাওনা অন্তর্ভুক্ত থাকে তাহলে সেটি বিয়োগ করতে হবে, কারণ হস্তান্তর পাওনা জাতীয় আয় অন্তর্ভুক্ত হয় না। এই যে এই অংশটা, এটা হচ্ছে আপনারা যখন বড় ক্লাসে উঠবেন, যদি কখনো ইকোনমিক্স নিয়ে পড়েন তখন এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। তো তারপর আসেন তৃতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতির ক্ষেত্রে আমরা যদি দেখি ব্যয় পদ্ধতি। ব্যয় পদ্ধতি অনুসারে বলতে গেলে আমরা যে একটা উৎপাদন
বা আমরা যে একটা উপকরণ উৎপাদন করছি, এই উপকরণ উৎপাদন করার পরে কি উপকরণের জন্য আমরা যে আয়টা করছি, এই আয়ের জন্য কি কিছু অর্থ আমরা ব্যয় করি নিজেদের ভোগের জন্য, আবার কিছু অর্থ আমরা সঞ্চয় করে রাখি বা সেভ করে রাখি, যেটা হচ্ছে কি অন্য কোথাও ইনভেস্ট করার জন্য। এই যে যেটা করে থাকি এটাকে হচ্ছে আমরা কি বলতেছি, এটাকে হচ্ছে ভোগ বলতেছি। এবং ভোগ ব্যয় পদ্ধতি, তো ভোগ ব্যয় পদ্ধতিতে কি করা হয়, ভোগ ব্যয় পদ্ধতিতে মূলত করা হয় যে ভোগ করতেছি বা আমরা যেটা ইউজ করছি এটার জন্য যে ব্যয়, এবং একই সাথে বিনিয়োগ করি যে বা কোথাও টাকাটা ইনভেস্ট করি সেটার ব্যয়, এই দুটো যদি আমরা যোগফল করি বা সমষ্টি করি তাহলে আমরা কি পাবো, মোট জাতীয় ব্যয় বা আয় বা মোট জাতীয় উৎপাদন পাবো। তাহলে এখন আসেন কি বললো, ব্যয় পদ্ধতি দেখি। ব্যয় পদ্ধতি একটি দেশে একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে মোট ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয় যোগ করলে জাতীয় আয় পরিমাপ করা যায়। 1 বছরে উৎপাদন কার্যের ফলে যে মোট আয় হয় তার একটি অংশ ভোগের জন্য ব্যয় এবং বাকি অংশ কি বিনিয়োগের জন্য ব্যয় হয়, এই কথাগুলো বলছে। তাহলে এখন আমরা এখানে কি বলতে পারি, এখানে বলতে পারি জাতীয় আয়, অর্থাৎ এই যে জাতীয় আয় বলতে গেলে আমরা বলতে পারি জাতীয় আয় ইজ ইকুয়ালস টু বলতে পারি মোট ভোগ ব্যয়, অর্থাৎ আমরা যে এই যে উৎপাদন করে যে পণ্যটা বিক্রি করলাম এবং বিক্রির পর যেটা ভোগ করছি, অর্থাৎ এই ভোগের যে অর্থটা, অর্থাৎ এই যে টাকাটা আছে এই টাকাটা ভোগ করতেছি বা খরচ করতেছি, এবং একই সাথে কিছু টাকাকে আমরা সংরক্ষণ করছি। এই টাকাটা সংরক্ষণ কেন করতেছি, আমরা কোথাও ইনভেস্ট করবো বা কোথাও বিনিয়োগ করবো। তো এই দুটো অর্থাৎ ভোগ ব্যয় যোগ যদি আমরা মোট বিনিয়োগ ব্যয় যোগ করি তাহলে আমরা যেই পরিমাণটা পাবো সেটাকে আমরা বলবো জাতীয় আয়। তাহলে এইখানে বলেছে দেখেন, মোট জাতীয় আয় ইজ ইকুয়ালস টু মোট ভোগ ব্যয় যোগ মোট বিনিয়োগ ব্যয় ইজ ইকুয়ালস টু কি, এটাকে যদি আমরা একটু গাণিতিক নিয়মে আসি তাহলে কি হবে, ওয়াই ইজ ইকুয়ালস টু সি প্লাস আই। তো এবার আসেন আমরা মোট জাতীয় উৎপাদন পরিমাপের বা বিশেষ করে হচ্ছে মোট জাতীয় আয় যে উৎপাদন পরিমাণ নির্ণয় করা হয় সেটা সম্পর্কে জানলাম। তারপরে এবার আসি আমরা জিডিপি সম্পর্কে আলোচনা করব। জিডিপিটা কি, জিডিপিটা হচ্ছে বুঝতে হবে, জিডিপিটা আমি পূর্বে আলাপ আলোচনা করেছি, এবার আমরা একটু জিডিপিটা বিস্তারিতভাবে আলাপ আলোচনা করি। জিডিপি কি, সাধারণত নির্দিষ্ট সময়, সাধারণত কি একটি বছরের ভিতরে দেশের অভ্যন্তরে, আবার বলছি দেশের অভ্যন্তরে বলতে গেলে নির্দিষ্ট যে ভূখণ্ড আছে এই ভূখণ্ডের ভিতরে যেই সকল যে সকল প্রাকৃতিক রিসোর্স বা বলতে গেলে ন্যাচারাল রিসোর্স আছে, এই ন্যাচারাল রিসোর্স এবং একই সাথে সাথে জনগণকে ব্যবহার করে যখন আমরা কি কোনো একটা পণ্য এবং সেবা উৎপাদন করছি, এবং তার সাথে সাথে দেশের অভ্যন্তরে যে বিদেশি নাগরিক আছে তারা অবস্থান করে যে আয় করছে তাদের আয়ের যোগফল বা সমষ্টিকে আমরা হচ্ছে কি বলি, জিডিপি বলি বা মোট দেশজ উৎপাদন বলে থাকি। তো এখন দেখেন মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলতে কি বলছে, সাধারণত নির্দিষ্ট সময়ে একটি আর্থিক বছর একটি দেশের অভ্যন্তরে তথা তার ভৌগোলিক সীমানার ভেতরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে কি বলছি, মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলছে। এখন বলতে পারেন স্যার এখানে তো বা ভাইয়া এখানে তো বলা নাই যে বিদেশে অবস্থানকারী যে নাগরিক আছে তাদের আয়, কিন্তু না বলা থাকলেও আমরা নর্মালি জেনে রাখবো যে জিডিপি যখন আমরা কাউন্ট করি বা জিডিপি যখন আমরা নির্ণয় করি, জিডিপির ক্ষেত্রে কি হয়, মোট দেশে যে উৎপাদন করা হয়েছে চূড়ান্ত পণ্য এবং সেবা তার আর্থিক মূল্যের সাথে দেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের আয় যোগ করলে তখন আমরা এটাকে জিডিপি হিসেবে কাউন্ট করব। তো এবার দেখেন আসেন জিডিপির বাকি অংশগুলো দেখি। তাহলে উপরোক্ত আলোচনা থেকে আমরা কি পাই, উপরোক্ত আলোচনা থেকে পাই জিডিপি কি সাধারণত একটি নির্দিষ্ট বছর বা 1 বছরের কথা হিসাব হয় এবং পণ্য ও সেবার কি আর্থিক মূল্য ধরা হয়, অর্থাৎ আর্থিক মূল্য বলতে মানি ভ্যালু যেটা সেটা, এতে ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদিত পণ্য ও সেবা অন্তর্ভুক্ত হবে। তাহলে আমি আবার বলছি, তাহলে কি বলছে, জিডিপি হওয়ার জন্য শর্ত দিয়ে দিছি, স্পেসিফিক ভৌগোলিক সীমারেখা, অর্থাৎ আপনার দেশের অভ্যন্তরের ভিতরে বাইরে হবে না। অর্থাৎ যদি এখন যারা বিদেশ অবস্থান করছে তারা যে অর্থটা পাঠাচ্ছে এই অর্থটা কি জিডিপিতে কাউন্ট হবে না, এটা জিডিপিতে কাউন্ট হয় না, এটা কোথায় কাউন্ট হয়, এটা কাউন্ট হয় জিএনপিতে। তাহলে কি বললো, এতে ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদিত পণ্য ও সেবা অন্তর্ভুক্ত হয়। এবং 4 দেশের অভ্যন্তরে যেটা বললাম সংজ্ঞায় দেওয়া ছিল না, বাট আমরা সবসময় মনে রাখবো জিডিপির ক্ষেত্রে কি হবে, দেশের অভ্যন্তরে, অর্থাৎ দেশের অভ্যন্তরে বলতে কোথায়, দেশের অভ্যন্তরে বলতে গেলে ভৌগোলিক সীমা, অর্থাৎ ভৌগোলিক সীমার ভিতরে যে বিদেশি নাগরিকরা আছে তাদের যে আয়টা, তাদের আয়টা কি হবে, জিডিপিতে অন্তর্ভুক্ত হবে বা কাউন্টেবল হবে। তাহলে কি বলছে, দেশের অভ্যন্তরে বিদেশিদের উৎপাদনে অন্তর্ভুক্ত হয়, তবে বিদেশ অবস্থানরত দেশি নাগরিকদের উৎপাদন কি এখানে আসে না। তাহলে বিদেশে যেই সকল দেশীয় নাগরিক অবস্থান করছে তাদের আয় অন্তর্ভুক্ত হবে না, কিন্তু দেশে যেই বিদেশি নাগরিকরা আছে অন্য দেশে তাদের আয়টা কি হবে, অন্তর্ভুক্ত হবে। তো এটা বলছে জিডিপির বিষয়। এবার আমরা জিডিপি সম্পর্কে বুঝলাম, এবার হচ্ছে আমরা আসি মাথাপিছু আয় বা যেটাকে আমরা বলি পার ক্যাপিটা ইনকাম। মাথাপিছু আয় কি, মাথাপিছু আয় সাধারণত হচ্ছে একটি দেশের গড় মাথা আয় বা বলতে গেলে গড় আয় বোঝাচ্ছে, হচ্ছে প্রত্যেকটা মানুষের গড় মাথাপিছু আয় করতে এটাকে বোঝাচ্ছে। এইটা মাথাপিছু আয়টা কি, মাথাপিছু আয়টা হচ্ছে আমরা যখন
আমাদের কোন একটা দেশের বা বলতে গেলে ধরেন আমাদের দেশের ক্ষেত্রে আমাদের দেশের মোট জাতীয় আয় বা বলতে গেলে জিএনপি মোট জাতীয় উৎপাদনকে যখন দেশের জনসংখ্যা দ্বারা ভাগ করব বা এটাকে হচ্ছে কি করব ডিভিশন করব, আমরা যে অর্থটা পাবো সেটাকে আমরা বলি মোট মাথাপিছু আয় বা যেটাকে আমরা কি বলি পার ক্যাপিটা ইনকাম। তো এখন দেখেন কি বলছে, মাথাপিছু আয় বলতে কি, একটি দেশের জনগণের মাথাপিছু গড় বার্ষিক আয়। গড় বার্ষিক আয় বলতে এই যে আমরা যে টোটাল জনসংখ্যা দিয়ে অর্থাৎ বলতে গেলে মোট জাতীয় আয় ডিভাইডেড বাই মোট জনসংখ্যা যেই অর্থটা পাচ্ছি, এই অর্থটা কি একটা দেশের বা ওই দেশের জনগণের বার্ষিক অর্থাৎ এক বছরে কি গড় আয়ের হিসাব বলা হয়। তো এই ক্ষেত্রে কি বলছে, এটাই মাথাপিছু আয় বলতে একটি দেশের জনগণের মাথাপিছু গড় বার্ষিক আয় বোঝায়। গড়ে প্রত্যেক ব্যক্তি বছরে কত আয় করে মাথাপিছু আয় তাই নির্দেশ করে। তো এইখানে দেখেন অর্থাৎ কোনো দেশের এক বছরে মোট জাতীয় আয়কে সে দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাই সে দেশের কি মানুষের মাথাপিছু আয়। তো এখানে দেখেন আমরা মাথাপিছু আয়ের নর্মালি সূত্র স্বরূপ যেটা বলছিলাম কথা, সেটাকে এখন যদি আমরা একটু সূত্রতে আনি, মাথাপিছু আয় ইজ ইকুয়ালস টু কি বলতেছি মোট জাতীয় আয় ডিভাইডেড বাই কি বলতেছি আমরা মোট জনসংখ্যা। তাহলে কি বলছে, মাথাপিছু আয় বা পিসিআই যদি কখনো নির্ণয় করতে বলে, অর্থাৎ আপনাদের পরীক্ষা হলে আসে অনেকবারই যে পিসিআই ইজ ইকুয়ালস টু হোয়াট, বা বললো মাথাপিছু আয় কত। তাহলে মাথাপিছু আয়ের সূত্রের ক্ষেত্রে কি হবে, মাথাপিছু আয়ের সূত্রের ক্ষেত্রে হবে হচ্ছে আমাদের মোট জাতীয় আয় ভাগ কি হবে মোট জনসংখ্যা। তাহলে এখানে আমরা বলতে পারি এটা কি জিএনপি, যেহেতু আমরা জিএনপি কে জিএনআই কখন বলি, জিএনপি কে জিএনআই বলি আমি পূর্বেও বলে আসছি, জিএনপি কে জিএনআই তখনই আমরা বলি যখন এটা সরল অর্থনীতির ক্ষেত্রে। তাহলে জিএনপি বা জিএনআই ডিভাইডেড বাই মোট জনসংখ্যা, কি মোট জনসংখ্যা। তাহলে এখন দেখেন এই ক্ষেত্রে আমরা এটাকে যদি একটা সূত্রের মাধ্যমে আনি, সূত্রের মাধ্যমে আনলে কি হয়, তো এখানে আমরা বলেছি যেখানে দেখেন ওয়াই ইজ ইকুয়ালস টু কি বলছি, ওয়াই ইজ ইকুয়ালস টু মোট জাতীয় আয়, আর ওয়াই বার ইজ ইকুয়ালস টু কি বলছি মাথাপিছু আয়, আর পি দ্বারা আমরা প্রকাশ করতেছি কি মোট জনসংখ্যা। তাহলে সূত্রটা তাহলে দাঁড়ায় কিভাবে, সূত্রটা যদি আমরা একটু আসি, সূত্রটা হচ্ছে এরকম হয় ওয়াই বার ইজ ইকুয়ালস টু ওয়াই ডিভাইডেড বাই পি, কি ওয়াই বার ইজ ইকুয়ালস টু ওয়াই ডিভাইডেড বাই পি। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি মাথাপিছু আয়ের সূত্রের ক্ষেত্রে কি হচ্ছে ওয়াই বার ইজ ইকুয়ালস টু ওয়াই ডিভাইডেড বাই পি। তো আমরা আসেন গড় মাথাপিছু আয়ের একটি ম্যাথ দেখে আসি। মাথাপিছু আয় দেখেন এখানে কি বলছে 2013 সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল 15 কোটি এবং এই সময় মোট জাতীয় উৎপাদন 8,000 কোটি টাকা। আমি আবার বলছিলাম বাবারা, কি বলছিলাম, মোট জাতীয় উৎপাদনকে আমরা যেটাকে ইংলিশে কি বলি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অর্থাৎ জিএনপি, অর্থাৎ আমরা বলছিলাম জিএনপি সমান সমান কি সরল অর্থনীতির ক্ষেত্রে জিএনপি সমান সমান সরল অর্থনীতিতে আমরা বলে আসছিলাম জিএনআই। তাহলে এখানে কি বলতে পারি জিএনআই আর জিএনপি সেম সরল অর্থনীতির ক্ষেত্রে। আর এইখানে তাহলে জিএনআই আর বা জিএনপি কত 8,000 কোটি টাকা, অর্থাৎ এখানে কি বলছে সরি 8,000 কোটি না 8,000 কোটি মার্কিন ডলার। তাহলে কি বলছে 8,000 কোটি মার্কিন ডলার হলে দেশটি জনগণের মাথাপিছু আয় কত। তাহলে আমরা সূত্র পূর্বের স্লাইডে যদি দেখে আসছি, চলেন আবার আমরা একটু দেখে আসি যদি ভুলে গিয়ে থাকি। পূর্বের স্লাইডে আমরা কি বলছিলাম দেখেন, পূর্বের স্লাইডে বলে দিছিলাম না ওয়াই বার ইজ ইকুয়ালস টু ওয়াই বার ইজ ইকুয়ালস টু ওয়াই ডিভাইডেড বাই পি। তাহলে আমরা এই সেম সূত্রটাই হচ্ছে আমরা এই গাণিতিক সমস্যায় প্রয়োগ করব। তাহলে এখন দেখি আমরা গাণিতিক সমস্যায় আসি। তাহলে সূত্র কি বলছে, সূত্র বলছে হচ্ছে ওয়াই বার ইজ ইকুয়ালস টু ওয়াই ডিভাইডেড বাই পি, এটা বলছিল। তাহলে আমরা ওয়াই বার ইজ ইকুয়ালস টু কি জানতাম, ওয়াই বার ইজ ইকুয়ালস টু আমরা জানতাম না মাথাপিছু আয়, এটাকে আমরা কি বলতেছিলাম ওয়াই বারকে আমরা বলতেছিলাম মাথাপিছু আয়। আর ওয়াইয়ের পরিচয় কি ছিল, ওয়াইয়ের পরিচয় ছিল আমরা বলছিলাম জিএনপি বা জিএনআই। তাহলে এখানে আমরা ওয়াইটাকে আমরা কি বলতেছিলাম মোট জাতীয় আয়, যেটাকে আমরা কি বলি ইংলিশে গ্রস ন্যাশনাল ইনকাম, মোট জাতীয় আয়। সংক্ষেপে এটাকে আমরা কি বলি জিএনআই, এটা বলে থাকি। জিএনআই জিএনপি সেম আমি বললাম। আবারও পিতে বলছিলাম কি, পিতে বলছিলাম আমরা হচ্ছে মোট
জনসংখ্যা, মোট জনসংখ্যা। তাহলে এখন দেখেন, তাহলে এইখানে আমরা সূত্রটার পরিচয় পেয়ে গেছি। তাহলে সূত্রটার পরিচয়ের ক্ষেত্রে যদি আমরা একটু আসি, সূত্রটার পরিচয়ের ক্ষেত্রে এখানে বলে দেওয়া আছে, দেখেন কি বলছে, ওয়াই বার ইজ ইকুয়ালস টু ওয়াই ডিভাইডেড বাই পি। তাহলে এবার আসেন আমাদের এখানে কি কি তাহলে দেওয়া আছে, আমরা যদি একটু তাকাই, আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে ওয়াই বার হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে কি বলবো, ওয়াই বার ইজ ইকুয়ালস টু লিখলাম, ওয়াই বার ইজ ইকুয়ালস টু লিখার পর এখানে কি বলছে, মোট জাতীয় উৎপাদন, অর্থাৎ মোট জাতীয় উৎপাদনকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ওয়াই দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে মোট জাতীয় উৎপাদন কত, 8,000 কোটি ডলার। কত, 8,000 কোটি ডলার, 8,000 কোটি ডলার। হ্যাঁ, এবার আসেন, এবার হচ্ছে আমাদের এখানে কি বলছে, এরপরে আমরা সূত্রে কি জানি, পি, পি ইজ ইকুয়ালস টু আমরা এখানে পরিচয় হিসেবে কি জানছিলাম, পি হিসেবে আমরা এখানে পরিচয় হিসেবে জানছিলাম হচ্ছে মোট জনসংখ্যা। তাহলে এই ক্ষেত্রে দেখি 2013 সালে বাংলাদেশের মোট জনসংখ্যা কত ছিল, 2013 সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল এখানে 15 কোটি দেওয়া আছে। তাহলে এখানে আমরা পির মানও ইতিমধ্যে পেয়ে গেছি, পির মান কত হবে, তাহলে এখানে 15 কোটি। তাহলে কি হবে, 8,000 কোটি ডলার অর্থাৎ ওয়াই ডিভাইডেড বাই কি হবে, পি। 8,000 কোটি ডলার ভাগ কত হবে, 15 কোটি। 15 কোটিটা কি, 15 কোটি হচ্ছে দেশের জনসংখ্যা। এখন দেখেন আমরা যদি এটাকে একটু ক্যালকুলেটর দিয়ে করি, ক্যালকুলেটর দিয়ে এটা আমরা করলে দেখতে পাবো যে ক্যালকুলেটর দিয়ে এটা আপনারা ক্যালকুলেশন করলে ইজিলি দেখতে পাবেন যে ওয়াই বার ইজ ইকুয়ালস টু 533.33 মার্কিন ডলার। কত, 533.33 মার্কিন ডলার। তাহলে এই ক্ষেত্রে এখানে কি বললো 2000, আমরা তাহলে এখানে কি পেয়ে গেলাম, ওয়াই বার, অর্থাৎ ওয়াই বারটাকে আমরা পরিচয় হিসেবে কি জানছি, মাথা পিছু আয়। তাহলে 2013 সালে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় কত ছিল, 533.33 মার্কিন ডলার। তো আমরা চাইলে এখানে যেই ভগ্নাংশ অতিরিক্ত যে দশমিক সংখ্যাগুলো সেগুলোকে আমরা কি করতে পারি, এলিমিনেট করতে পারি। এগুলোকে এলিমিনেট করে আমরা বলতে পারি ওয়াই বার ইজ ইকুয়ালস টু 534 মার্কিন ডলার। তাহলে আমাদের যদি কখনো পরীক্ষা হলে আসে যে মাথাপিছু আয় বের করার অঙ্ক, মানে গাণিতিক সমস্যা, তাহলে এই ক্ষেত্রে ঘাবড়ানো বা ভয় পাওয়ার কোনো কিছু নেই। কারণ আপনার যদি ইতিমধ্যে এই যে ওয়াই বার ইজ ইকুয়ালস টু ওয়াই ডিভাইডেড বাই পি সূত্রটি মনে থাকে, তাহলে আপনি ইজিলি মাথাপিছু আয়ের সূত্র দিয়ে কি মাথাপিছু আয় বের করতে পারবেন এবং গাণিতিক সমস্যা বা যে কোনো সমস্যা কি সমাধান করতে পারবেন। তাহলে আসেন এবার হচ্ছে আমরা আসি মাথাপিছু আয়ের কিছু বৈশিষ্ট্য বা মাথাপিছু আয় কীভাবে হচ্ছে আমাদের জীবনযাত্রা বা আমাদের জীবনের উপর কি প্রভাব রাখে বা কীভাবে কি পরিমাণ প্রভাবিতও করে। তো এটা এখন দেখি আমরা প্রভাব রাখে কি পরিমাণ। এখন কি বলছে দেখেন, মাথাপিছু আয়, মাথাপিছু আয় মানুষের জীবনযাত্রার মান নির্ণয় করে। কীভাবে মানুষের মাথাপিছু আয় জীবনযাত্রার মান নির্ণয় করে, আমরা যদি একটু তাকায় দেখি, কোন একটা দেশের মাথাপিছু আয় যদি অনেক বেশি হয়, সেই সকল দেশের মানুষের কি জীবনযাত্রার মান অনেক বেশি উন্নত, অর্থাৎ তারা তাদের প্রয়োজনীয় সাপেক্ষে চাহিদা কি পূরণ করতে পারছে। ঠিক তেমনিভাবে আবার যদি আমরা একটু তাকাই, যেই সকল দেশে মাথাপিছু আয় কম, সেই সকল দেশের মানুষ কি হচ্ছে, তারা তাদের প্রয়োজন মাফিক বা তারা তাদের যে প্রয়োজন মতো, সেই প্রয়োজন মতো কি অর্থ বা প্রয়োজন মতো যে চাহিদা বা নিশ সেটা পূরণ করতে পারছে না। এখন মাথাপিছু আয়ের মাধ্যমে আমরা অনেকেই বলে নিই বা ধরে নিই যে একটা স্ট্যান্ডার্ড, কিন্তু আসলে মাথাপিছু আয়ের যদি সুষম বন্টন না হয়, তাহলে এক্ষেত্রে কি হয়, সমাজে একটা পার্থক্য ধনী গরিবের কি থেকেই যেত। এটা বলছে। এখন দেখি আমরা একটু পড়ে, মাথাপিছু আয় ব্যক্তির জীবনযাত্রার মান নির্ধারণ করে, তবে জীবনমান নির্ধারণের জন্য উচ্চ মাথাপিছু আয়ের সাথে দ্রব্যমূল্যের বিষয়টিও খেয়াল রাখতে হবে। যদি কোনো বছরে কোনো দেশের জনগণের মাথাপিছু আয় দ্বিগুণ হয়, আবার একই সাথে দ্রব্যের মূল্য স্তরও দ্বিগুণ হয়, তাহলে প্রকৃতপক্ষে জীবনযাত্রার মান একই থাকে। এখন তাহলে কি বললো, মাথাপিছু আয় কি হলো, কোনো একটা দেশের মাথাপিছু আয় বেড়ে গেল। ধরেন সাপোজ আগে ছিল $1,000, এখন হুট করে হচ্ছে এক বছরের ব্যবধানে সেটা $2,000 হয়ে গেল। কিন্তু $2,000 ঠিকই হয়ে গেল, বাট ঠিক $1,000 সে গত বছর যে পরিমাণ তার নিডস বা চাহিদা পূরণ করতো, তার যে ভোগ বা তার যে চাহিদা সেটা পূরণ করতো, ঠিক সেই পরিমাণই ওই $2,000 দিয়ে তার পূরণ করতে হচ্ছে। অর্থাৎ প্রাইস লেভেল বা বলতে গেলে
মূল্য স্তর কি বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে মাথাপিছু আয়ের সাথে সাথে যদি সমান্তরালে মূল্য স্তরও বৃদ্ধি পায় তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি জীবনযাত্রার মান কোনোভাবেই কি উন্নত হয় না। কারণ আপনি আগে যেটা 1000 টাকা দিয়ে কিনতেন বা 1000 টাকা দিয়ে আপনি আপনার চাহিদা পূরণ করতেন, এখন সেটা আপনি 2000 টাকা দিয়ে চাহিদা পূরণ করছেন। তার মানে কি আপনার জীবনের যে জীবিকা বা আপনার যে লিভিং স্ট্যান্ডার্ড সেটা কি কখনোই বা কোনোভাবে চেঞ্জ হয়নি, যা ছিল তাই আছে। তাহলে মাথাপিছু আয় তাহলে কখন ইম্প্যাক্ট রাখে? মাথাপিছু আয় তখনই ইম্প্যাক্ট রাখে যখন মাথাপিছু আয় বাড়ছে বাট মূল্য স্তর যেটা ছিল সেটা কি ফিক্সড বা স্টেবল হয়ে আছে, তখনই হচ্ছে কি লিভিং স্ট্যান্ডার্ড বা ওই ক্ষেত্রে কি জীবনযাত্রার মান উন্নয়ন ঘটে। সেটা হচ্ছে দেখেন এইখানে আলোচনা করছে পরে। তাহলে কারণ ওই দ্বিগুণ আয় দিয়ে ব্যক্তি প্রকৃতপক্ষে সেই একই পরিমাণ দ্রব্য সেবা ক্রয় করতে পারছে, অর্থাৎ তার আর্থিক আয় দ্বিগুণ হলো, তার প্রকৃত আয় কি বৃদ্ধি পায়নি। ওই যেটা বললাম, আপনি 1000 টাকাতে যেটা কিনছিলেন এখন আপনি ওটা 2000 টাকা দিয়ে কিনছেন, আলটিমেটলি কি কোনোভাবে আপনার কোনো টাকা কিন্তু সেফ থাকতেছে না। আপনি যেটা আগে নিডস পূরণ করতেন সেইটাই পূরণ করতেছেন, অর্থাৎ অতিরিক্ত কোনো কিছু রাখতে পারছেন না। তাহলে এটাই হচ্ছে কি মাথাপিছু আয়ের হচ্ছে মূল্য স্তরের সাথে একটা রিলেশন। তাহলে মাথাপিছু আয় এবং মূল্য স্তর যদি সমান্তরালে দুইজনই বৃদ্ধি পায় তাহলে এক্ষেত্রে কি জীবনযাত্রার মান যা ছিল তাই আছে। কিন্তু যদি মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে গেছে, মূল্য স্তর স্থির আছে বা স্টেবল আছে, তখন তাহলে আমরা বলতে পারি জীবনযাত্রার মান উন্নত। কারণ আর্থিক আয় ও দ্রব্যমূল্য একই হারে বৃদ্ধি পেয়েছে, কিন্তু মূল্যস্তর অপরিবর্তিত থেকে মাথাপিছু আয় বাড়লে জীবনযাত্রার মান বৃদ্ধি পায় এবং মাথাপিছু আয় কমলে জীবনযাত্রার মান হ্রাস পাবে। কিন্তু জাতীয় আয়ের বন্টন যদি সুষম না হয় তাহলে মাথাপিছু আয় বাড়লেও অধিকাংশ জনগণের জীবনমান নিচুই থাকে। যেটা আমি পূর্বেও বলে আসছি যে মাথাপিছু আয় যেটা আছে, মাথাপিছু আয়ের ক্ষেত্রে এটা একটা গড় মান হিসেবে বলা হচ্ছে, যে গড় মানে দেখা যায় যে একটা পরিমাণ অর্থ বা বেশি পরিমাণ অর্থ একটা লোকের কাছে আছে, আরেকজনের কাছে কি একদমই খুবই নগণ্য পরিমাণে অর্থ আছে। তো যখনই আমরা মাথাপিছু আয় নির্ণয় করি তখন কি সামগ্রিকভাবে প্রত্যেকটা মানুষের কি মাথা বা প্রত্যেকটা মানুষকে কাউন্ট করি। তো এই যে প্রত্যেকটা মানুষকে কাউন্ট করে যখন আমরা নির্ধারণ করি, এই প্রত্যেকটা মানুষকে কাউন্ট করে নির্ধারণ করার ফলস্বরূপ কি হয়, যে যার কাছে বেশি টাকা আছে আসলে আলটিমেটলি তার টাকাটা কই, যে যার কাছে কম টাকা আছে তার সাথে গিয়ে ওটা কি সমান করে ফেলছে। এতে কি হয়, এতে হচ্ছে গরিব তো গরিবই থাকতেছে, তার তো জীবন মানে উন্নত হচ্ছে না, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে বা আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে যে কি আসলে জীবনযাত্রার মান উন্নত হয়েছে। এটা কি যদি সুষম বন্টন না হয়, অর্থাৎ অসম বন্টনের ক্ষেত্রে কি হয়, অসম বন্টনের ক্ষেত্রে জীবনযাত্রার মান গরিবের যা ছিল তাই আছে, আর যে বড় লোক ছিল যার কাছে অতিরিক্ত টাকা ছিল তার কি জীবন মান উন্নত হয়েছে। তো এটা বলছে তাহলে সুষম বন্টনের ক্ষেত্রে কি এরকম হয় না, অসম বন্টন বা সুষম বন্টন না হলে কি এই ধরনের ঘটনা ঘটে। সুষম বন্টনের ক্ষেত্রে কি ধরনের ঘটনা ঘটে তো আমরা একটু দেখি। আচ্ছা দেখেন সুষম বন্টনের ক্ষেত্রে কি হচ্ছে। সুষম বন্টনের ক্ষেত্রে যে গরিব ছিল, অর্থাৎ ধরেন কারো যদি মাসিক ইনকাম 15,000 টাকা ছিল, এখন তার মাসিক ইনকাম 18,000 টাকা হয়েছে, তাহলে কি এই ক্ষেত্রে তার জীবনযাত্রার মানও কি বেড়েছে, অর্থাৎ তার কি লিভিং স্ট্যান্ডার্ডও বেড়েছে। আবার একই সাথে সাথে দেখা গেলো আরেকজন যে ব্যক্তি আছে তারও কি 15,000 টাকা বেতন ছিল বা 14,000 টাকা বেতন ছিল, তারও কি সেই 18,000 টাকা বেতন হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি সমান্তরালে অর্থাৎ সমানভাবেই কি হচ্ছে মাথাপিছু আয়ের একটা বন্টন হচ্ছে, অর্থাৎ একটা কি বিভাজন করা হচ্ছে, যে না ঠিক আছে সবাই কি সমানভাবে বা সমভাবে আয় করছি। সমভাবে আয় করলে তখন কি হয়, সমাজের সকলেরই একই সাথে কি জীবনমানের উন্নত হয় বা জীবনমান কি উন্নতর হয়ে ওঠে। আর যদি সুষম বন্টন না হয় তাহলে কি জীবনমান আর উন্নতর বা বলতে গেলে একটা দিকে হচ্ছে কি হয়, এককেন্দ্রিকভাবে বড় লোক আরও বড় লোকই হচ্ছে, আর যিনি গরিব আছে সে কি গরিবই থেকে যাচ্ছে, অর্থাৎ তার জীবনযাত্রার মান কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ অপরিবর্তিত থেকে যাচ্ছে। তাহলে কি বলছে, কারণ মাথাপিছু আয় একটি গড় মান, জনগণের একটি ক্ষুদ্র অংশের মাথাপিছু আয় অনেক বেশি অথচ বৃহৎ অংশের আয় অনেক কম হলে উভয় অংশের মাথাপিছু আয়ের গড় মান এমন হতে পারে যাতে মনে হয় যে জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, কিন্তু জাতীয় আয়ের এরকম অসম বন্টন হলে বেশিরভাগ মানুষের মাথাপিছু জাতীয় আয়ের চেয়েও কি কম হবে, ফলে অধিকাংশ মানুষের জীবনযাত্রাও মানও উন্নত হবে না। তবে যে দেশে জাতীয় আয় সুষম বন্টন আছে, আমি পূর্বেও বলে আসছি, যদি জাতীয় আয়ের বা ন্যাশনাল ইনকাম, অর্থাৎ এইখানে আবার বলতেছি জাতীয় আয় বলতে গেলে কোনটা, ন্যাশনাল ইনকাম যদি সুষমভাবে বন্টন করা হয় তাহলে কি হবে, মাথাপিছু আয়ের কি বাড়বে এবং একই সাথে সাথে যে মূল্য স্তর আছে মূল্য স্তরটা যদি স্টেবল বা ফিক্সড থাকে তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হচ্ছে জীবনযাত্রার মানও বৃদ্ধি পাবে। তাহলে আমরা কি বলতে পারি, জীবনযাত্রার মান কখন বৃদ্ধি পাবে, যখন জাতীয় আয় বা ন্যাশনাল ইনকামের একটা সুষম বন্টন হবে, অর্থাৎ একটা সমভাবে বন্টন হবে। এই সমভাবে বন্টন হবে এবং আরেকটা শর্ত কি, দ্বিতীয় শর্ত হিসেবে বলতে হবে মূল্য স্তরের দাম কি থাকতে হবে, অপরিবর্তিত থাকতে হবে। তাহলে আমরা বলতে পারবো দেশের সর্বসাকুল্যে সকল জনগণের কি জীবনযাত্রার মানের উন্নত হয়েছে। নতুবা কি আমরা বলতে পারবো না যে কি দেশের মানুষের জীবনযাত্রার মান কি
উন্নতর বা উন্নয়ন ঘটেছে। তাহলে এখন আসেন আমরা একটু দেখে নিই 2013 সালে আমরা দেখেছিলাম যে বাংলাদেশের মানুষের যদি মাথাপিছু আয় কত। যদি আপনারা ভুলে থাকেন বা ভুলে যেয়ে থাকেন তাহলে আসেন আমরা একটু আবার পূর্বের ম্যাপটা একটু যাই। আমরা যে দেখতে পেয়েছিলাম যে 2013 সালে মানুষের গড় মাথাপিছু আয় কত, মাথাপিছু আয় কত, মাথাপিছু আয় হচ্ছে 533.33, মানে ওইটাকে আমরা ধরে নিয়েছিলাম 534 মার্কিন ডলার, এটা ধরে নিয়েছিলাম আমরা। হ্যাঁ, তো 534 মার্কিন ডলার আমরা ধরে নিয়েছিলাম। তো 534 মার্কিন ডলার 2013 সালে দেখেন, তাহলে 2013 সালে 15 কোটি মানুষের জন্য কি 534 মার্কিন ডলার। ঠিক তেমনিভাবে যদি এবার আসি আমরা 2000 কত সালেরটা দেখি, আমরা একটু 2024-25 অর্থ বছর দেখেন। 2024-25 অর্থ বছরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর মতে কি বলছে, বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় কত, 2820 মার্কিন ডলার। তাহলে এই ক্ষেত্রে দেখেন দেশের মানুষের কি মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, এবং এই মাথাপিছু আয় শুধু বৃদ্ধি পেলেই হবে না, একই সাথে সাথে মূল্য স্তরের দামও কি থাকতে হবে, অপরিবর্তিত থাকতে হবে। তাহলে আমরা বলতে পারবো যে দেশের মানুষের বা দেশের সকল পর্যায়ের মানুষের কি একটা জীবনমানের বা জীবনযাত্রার কি উন্নয়ন ঘটেছে বা উন্নতর হয়েছে, না হলে কি আমরা বলতে পারি না। তো এই ক্ষেত্রে যদি দেখি 2024 সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত, 2820 মার্কিন ডলার। আর 2013 সালে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় কত, 534 মার্কিন ডলার। তাহলে আমরা বুঝতে পারছি তো কিভাবে কাজ করে। তাহলে আয়ের বলতে গেলে মোট জাতীয় আয়ের যদি সুষম বন্টন না হয় তাহলে আমরা কখনোই বলতে পারবো না যে কি মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে কি ঠিকই, কিন্তু জীবনযাত্রার মান কি অপরিবর্তিত থেকে গিয়েছে। তো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল মোট জাতীয় উৎপাদন, মোট দেশজ উৎপাদন, একই সাথে সাথে মোট মাথাপিছু আয়, এবং তাছাড়াও আমরা মাথাপিছু আয়ের কি বিভিন্ন ম্যাথ দেখেছিলাম। আপনাদের পরবর্তী ক্লাস দেখার জন্য স্বাগতম রইল। এখন আসেন আমরা পরবর্তী ক্লাসে কি পড়ব। পরবর্তী ক্লাসে আমরা বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি এবং অর্থনীতির প্রতিবন্ধকতা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। আপনাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আমাদের দেখা হবে। আপনারা সবাই সাইফুল একাডেমির সাথে থাকুন। আসসালামু আলাইকুম।